জম্বি এমন একটা নাম, যতবার এই নামটা শুনবে ততবার কিন্তু গা শিউরে ওঠে। এবার এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়ল যার প্রভাবে প্রায় অর্ধেক পৃথিবীর মানুষ জম্বিতে পরিণত হয়ে গেল। ইসরায়েল কেন বড় বড় দেওয়াল তৈরি করল হঠাৎ? কার হাত থেকে বাঁচার জন্য? ইসরায়েলের একটা প্লেনে মাটি থেকে 16,000 ফুট উঁচুতে একটা জম্বি লুকিয়েছিল, আর তারপর যা হলো ভয়ানক। জম্বিদের হাতে কি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে? আর আমেরিকার একজন এই জম্বিদের জন্য এমন একটা বুদ্ধি বার করলো, মাথাই নষ্ট। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ওয়ার্ল্ড ওয়ার জেড। মুভি শুরু হয়, দেখানো হয় এনাকে। এনার নাম জেরি, তার স্ত্রীর নাম কারিন এবং তাদের 2 মেয়ে রাচেল এবং কনি। জেরি জাতিসংঘে চাকরি করত, সেখানকার একজন গোয়েন্দা সে। কাজটা সে এই জন্যই ছেড়েছিল যাতে তার 2 মেয়েকে এবং স্ত্রীকে সময় দিতে পারে। আজকে তারা বেরিয়েছে ফিলাডেলফিয়া শহরের রাস্তায়, নিজেদের মনকে সারাদিনের ক্লান্তি থেকে একটু ছুটি দিতে। কিন্তু আজকে শহরের হালচাল যেন একটু আলাদা রকম ছিল। রাস্তায় প্রচুর জ্যাম এবং আকাশে মিনিটে মিনিটে উড়ে যাচ্ছে মিলিটারি হেলিকপ্টার। তারা কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ করে একটা পুলিশ বাইক এসে তাদের গাড়ির সাইড ভিউ মিররটা ভেঙে দিয়ে চলে যায়। জেরি কিন্তু থেমে থাকার পাত্র ছিল না। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে সে পুলিশটাকে খোঁজার জন্য, কিন্তু সে তাকে খুঁজে পায় না। সে একজনকে ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকে রাস্তায় এত জ্যাম? লোকটা কিছু বলতে পারে না। এমন সময় জেরি আবার গাড়িতে উঠতেই যাবে, হঠাৎ সেখানে একটা বিরাট বিস্ফোরণ হয়। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। তবে তারা জানতো না যে বিপদ তো সবে শুরু হয়েছে, এখনো অনেক কিছু দেখার বাকি ছিল। এরই মধ্যেই পেছনের একটা ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা দিতে থাকে। জেরি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বৃথা যায়। ট্রাক থেকে বাঁচতে পারলেও একটা অ্যাম্বুলেন্স এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। জেরি জানতো গাড়ির মধ্যে থাকলে তার বিপদের মধ্যে পড়তে পারে, কারণ সে জানেও না চারপাশে কি ঘটছে, শুধুমাত্র এতটুকুই দেখছে এখান থেকে ওখান থেকে গাড়ি এসে ধাক্কা মারছে। সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এতক্ষণে সবাই বুঝতে পেরেছে যে শহরের মধ্যে নিশ্চয়ই কোনো বড় একটা সমস্যা হয়েছে, কিন্তু সেটা কি এটা তাদের মাথায় এখনো ঢুকছিল না। এই সময় তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা দেখে এক মহিলা একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে ধরেছে, এবং ঠিক 12 সেকেন্ডের মধ্যে যাকে কামড়ানো হয়েছে সেই মানুষটা এক অদ্ভুত জন্তুতে পরিণত হয়। দেখে মনে হচ্ছিল একজন জম্বি। জেরি বুঝতে পারে সবটাই। সেখান থেকে সে একটা ক্যারাভানে তার পরিবারকে নিয়ে সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করে। তবে বিভিন্ন জম্বি তাদের গাড়িতে অ্যাটাক করতে থাকে। কোনো রকমে তারা নিজেদেরকে ওইসব জম্বিদের হাত থেকে বাঁচিয়ে একটা নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছায়। এই সময় তার কাছে কল আসে তার পুরনো কলিগ, যার সাথে সে একসময় কাজ করত এবং একই সাথে বন্ধু, যার নাম থেরি। থেরি জানায় যে তারা খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে এবং সে তাদের জন্য একটা হেলিকপ্টারের বন্দোবস্ত করবে, এবং ঠিক 1 ঘন্টার মধ্যে হেলিকপ্টারটা কোথায় জেরিদের পরিবারকে পিক আপ করে নেবে সেটা কল করে সে জানিয়ে দেবে। আসলে বন্ধুকে বাঁচানোর চেয়েও জেরির মতো একজন দক্ষ অফিসারকে এই সময় প্রয়োজন পুরো শহরের, তাই তাকে বিপদ থেকে বাঁচানো খুব দরকার। এই জন্যই হেলিকপ্টার পাঠানো হচ্ছে, এটা বলে সে ফোন কেটে দেয়। তারা নিউ ইয়র্ক শহরে এসে পৌঁছায় এবং সেখানে পৌঁছে একটা মল থেকে তারা ইনহেলার কিনতে চায়। তবে সেখানে দেখা যায় শহরের এই খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী আসে সেই মলে জিনিসপত্র চুরি করতে। তাদের মধ্যে একজন দুষ্কৃতী জেরি এবং কারিনের মেয়ে কনির ওপর হামলা করে। জেরি তাকে বাঁচানোর জন্য একজন দুষ্কৃতীকে গুলি করে মেরে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে একটা ফ্ল্যাটে চলে যায় নিজেদের বাঁচাতে। সে আবার থেরিকে কল করে জানায় যে তারা কোথায় আছে, এবং তার সাথে এও জানায় যে তারা যদি ফ্ল্যাটের ছাদে অবধি পৌঁছতে পারে তাহলে কি থেরি কাউকে পাঠাতে পারবে তাদেরকে পিক আপ করার জন্য। থেরি জানায় যে তারা রাতের মধ্যে হেলিকপ্টার তো পাঠাতে পারবে না, তবে সূর্য ওঠার সাথে সাথেই হেলিকপ্টার পৌঁছে যাবে। আর সে জেরিকে কথা দেয় যে যেভাবেই হোক না কেন তোমাদেরকে বিপদ থেকে বাঁচাবই, চিন্তা করো না। সেই বিল্ডিংয়ের ফ্ল্যাটে তারা একটা পরিবারকে খুঁজে পায় এবং তারা জেরিদের সেই রাতের জন্য থাকতে দেয়। তারা খবরে শুনতে পায় যে এই বিপদে যতটা সম্ভব যেন সবাই ঘরের ভেতরেই থাকে, এবং যদি সম্ভব হয় তবে 1-2 সপ্তাহের খাবারের ব্যবস্থাও যেন করে রাখা হয়, কারণ নিউ জার্সিতে ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস, এবং এই ভাইরাসের জন্যই মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। জেরি কিন্তু মনে মনে কিছুটা নিশ্চিত ছিল। সে জানতো তারা এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে যাবে, কারণ তাদের জন্য থেরি হেলিকপ্টার পাঠাবে। তবে যারা তাদের সেই রাতে আশ্রয় দিয়েছিল তাদের কি হবে? তাই সে সেই পরিবার অর্থাৎ টমি এবং তার মা বাবাকে রিকোয়েস্ট করে তারাও যেন জেরিদের সঙ্গে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। তবে দেখা যায় তারা নিজেদের ঘরবাড়ি ছাড়তে রাজি হয় না। সকালের সূর্য উঠতে উঠতেই তারা ছাদের দিকে এগোতে থাকে যাতে তারা থেরির পাঠানো হেলিকপ্টারকে সিগন্যাল দিতে পারে। তবে ঠিক এই সময় অনেকগুলো জম্বি আক্রমণ করতে আসে এবং একজন জেরির ওপর হামলা করতে শুরু করে।
টমি এসে তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আসলে টমির বাবা মাকেও জম্বিরা মেরে ফেলেছে, তাই জেরি তাড়াতাড়ি টমিকে নিয়ে ছাদে এসে পৌঁছায়। যেহেতু জম্বিরা তাকে আক্রমণ করেছিল, সুতরাং সেও ভয় পাচ্ছিল সেও হয়তো জম্বিতে পরিণত হতে পারে। তাই সে ছাদের কিনারায় গিয়ে সময়ের হিসাব করতে থাকে 12 সেকেন্ড, কারণ সে জানত জম্বি যদি কাউকে আক্রমণ করে সেই মানুষটা 12 সেকেন্ডের মধ্যে সেই ভাইরাসে সংক্রমিত হয় এবং একজন জম্বিতে পরিণত হয়। এবং যদি সত্যিই তাই হয় তবে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেবে, কারণ সে নিজের জন্য তার পরিবারকে কখনোই মৃত্যুর মুখে ঠেলে দেবে না। কিন্তু অবাক ব্যাপার, এরকম কিছুই হয় না। জম্বিরা তার উপর হামলা তো করেছিল ঠিকই, কিন্তু তাকে কামড়াতে পারেনি, তাই সে এখনও পুরোপুরি সুস্থ। এমন সময় হেলিকপ্টার সিগন্যাল দেখে ছাদে এসে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে। জেরি, তার পরিবার এবং টমিকে নিয়ে যাওয়া হয় আটলান্টিক মহাসাগরে ভাসমান একটা মার্কিন নৌবাহিনীর জাহাজে, যেখানে একদল বিজ্ঞানী জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করছেন। জেরি থেরির কাছ থেকে ভাইরাসের প্রভাব সম্বন্ধে জানতে চাইলে থেরি বলে যে এই জম্বি ভাইরাসের কারণে নাকি আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে। 6 জনের মধ্যে 4 জন জয়েন্ট চিফ এবং ভিপির কোনো খোঁজ নেই। বড় বড় শহরের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে, পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। না আছে খাবার, না আছে ঠান্ডা থেকে বাঁচার মতো আশ্রয়। তবে এই ভাইরাস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল একদল বিজ্ঞানী, যাদের মধ্যে একজন ছিলেন ভাইরোলজিস্ট অ্যান্ড্রু ফ্যাসব্যাচ। ভাইরোলজিস্ট কাকে বলে? যারা ভাইরাস নিয়ে গবেষণা করে। তিনি বিশ্বাস করতেন যে এই মহামারীর পেছনে যে ভাইরাসটা আছে সেই ভাইরাসের উৎস খুঁজে বের করতে পারলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। থেরি জানায় সাউথ কোরিয়ার হ্যামফ্রেস থেকে একটা মেমো তাদের কাছে পাঠানো হয়, যেখানে প্রথমবার জম্বি নামটা ব্যবহার করা হয়, কিন্তু তারপর তাদের সাথে আর কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। এই মহামারীর শুরু কোথায় হয়েছে সেটা জানার জন্য তারা ফ্যাসব্যাচকে সেখানে পাঠাবে, অর্থাৎ সাউথ কোরিয়ায় পাঠাবে, কারণ ভাইরাস থেকে বাঁচার জন্য প্রয়োজন ভ্যাকসিনের। আর ভ্যাকসিন তৈরি করতে হলে এই মহামারী বা এই ভাইরাসটা কোত্থেকে শুরু হয়েছে এটা জানা খুব প্রয়োজন। জেরিকে অনুরোধ করা হয় যাতে সে ফ্যাসব্যাচের সঙ্গে সেই মিশনে যায় দক্ষিণ কোরিয়ায়, কারণ সে যখন জাতিসংঘের ইনভেস্টিগেটিভ অফিসার ছিল এমন অনেক পরিস্থিতি সামাল দিয়েছে সে। তবে নিজের পরিবারকে একা ফেলে রেখে যেতে চায় না সে, কিন্তু সে পরিস্থিতির চাপে পড়ে যায় এবং জাহাজ থেকে তার পরিবারদেরকেও বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে। তাই ইচ্ছে না থাকলেও সেই মিশনে যেতে রাজি হয়ে যায় সে তার পরিবারের সঙ্গে দেখা করার পর ফ্যাসব্যাচ এবং একটা নেভি সিল হলো আমেরিকার এক ধরনের বিশেষ কমান্ডো ফোর্স, তারা ক্যাম্প হামফ্রেসে এসে পৌঁছায় এবং সেখানে ঘটে যায় আরেক বিপদ। হঠাৎ সেখানে জম্বি আক্রমণ হয়ে যায় এবং ফ্যাসব্যাচ ভয়ে পিছলে পড়ে নিজেকেই গুলি করে মেরে ফেলে সেখানে। তবে দলের বাকি সদস্যদের রক্ষা করে মার্কিন সেনারা। সেখান থেকে জেরি জানতে পারে যে জম্বিরা নাকি শব্দ শুনলে উত্তেজিত হয় এবং জম্বিদের বডিতে গুলি করলে তাদের চলার গতি কমিয়ে ফেলে তারা, এবং যদি মাথায় গুলি করা যায় তাহলে তারা মারা যায়। কিন্তু সব রকম বিপদকে মূল থেকে উপড়ে ফেলাই ভালো, তাই বডিতে গুলি না করে তাদের মাথায় গুলি করে তাদের দেহটা আগুনে পুড়িয়ে দেওয়াই একমাত্র পথ। জেরি জানতে পারে যে জম্বি সংক্রমণ নাকি প্রথম ছড়িয়েছিল এক কোরিয়ান সৈন্যের মাধ্যমে। সেই প্রায় 7 দিন নিখোঁজ থাকার পর তাকে একটা গ্রামে অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। তাকে সুস্থ করে তোলার জন্য একজন ডাক্তারকে পাঠানো হয়। তবে সেই কোরিয়ান সৈন্য যেহেতু আগে থেকেই সংক্রমিত ছিল, তাই যখন সেই ডাক্তার তাকে সুস্থ করার জন্য দেখতে আসে, হঠাৎ সেই সৈন্যটা ডাক্তারকে কামড়ে ধরে এবং এভাবেই একের পর এক মানুষ ধরে এই ভাইরাসের প্রভাব বাড়তে শুরু করে। জেরি দেখতে পায় একজন সেনার পায়ে চোট লেগেছে কোনো কারণে, এমনকি এই সৈন্যটার একবার জম্বিদের হাতে মৃত্যু নিশ্চিত ছিল, তবে কোনো জম্বি তাকে কামড়ানো তো দূর, ছুঁয়েও দেখে না। অবাক ব্যাপার, জেরিও অবাক হয়ে যায়। কতটা লাকি হলে একটা মানুষ যে জম্বিদের সামনে দাঁড়িয়ে আছে অথচ জম্বিরা তাকে কিচ্ছু করেনি। এরপর জেরি সেখানে একজন আসামিকে দেখতে পায়, যে ছিল একজন সিআইএ এজেন্ট। সে জেরিকে সাজেশন দেয় ইসরায়েলে যাওয়ার জন্য, কারণ এই ভাইরাসের প্রভাব পুরো পৃথিবীর ওপর ছড়িয়ে পড়লেও ইসরায়েল কিন্তু এখনও মুক্ত আছে, কারণ তারা এই ধরনের অ্যাটাকের বহু বছর আগেই নিজেদের দেশের চারিদিকে উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে, যাতে তারা নিজেদেরকে কোনো বিপদের সময় সুরক্ষিত রাখতে পারে। সেই আসামি জেরিকে বলে যে জেরুজালেমে একজন লোকের সঙ্গে দেখা করার জন্য, যার কাছ থেকে সেই জম্বি ভাইরাস ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবে। জেরি জেরুজালেম পৌঁছায় এবং সেখানে মোসাদের উচ্চপদস্থ কর্মকর্তা জুগেনের সঙ্গে দেখা করে। মোসাদ কি? মোসাদ হলো ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা, যার পুরো নাম হলো মোসাদ লে মোদাইন ও লে তাফকিদিম মেউহাদিম। এরকম নাম থাকার থেকে না থাকা ভালো। যাই হোক, জুরগেন জানায় যে ভারতীয় সেনাদের সঙ্গে তারা জম্বিদের লড়াই সংক্রান্ত গোপন খবর আগেই পেয়েছিল, আর সেই খবর পাওয়া মাত্রই তারা জম্বিদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নেয়। তাই এখন শহরটা বিশাল দেওয়াল দিয়ে ঘেরা। জুরগেন জেরিকে সেই বড় দেওয়ালগুলির কাছে নিয়ে যায়, যা ইসরায়েলকে বাইরের বিপদ থেকে রক্ষা করছিল। এই রকম টোটাল 10টা গেট ছিল বড় বড়। ইসরায়েলের এই জায়গায় শরণার্থী প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে, যাতে
তারা সেই জম্বি ভাইরাসের প্রভাব থেকে রক্ষা পেতে পারে এবং শহরে এই ভাইরাস যাতে আর না ছড়িয়ে পড়তে পারে। যেহেতু ওই মানুষগুলো এখন সুরক্ষিত, তাই সেই আনন্দে তারা নিজেদের মতো নাচ গান করতে শুরু করে। এমন সময় ঘটে যায় একটা বিপদ। জম্বিরা যেহেতু শব্দের দ্বারা উত্তেজিত হয়, সুতরাং সেই নাচ গানের শব্দ শুনে জম্বিরা ইসরায়েলের এই শহরে অ্যাটাক করতে শুরু করে। একের পর এক জম্বি বিশাল দেওয়াল টপকে আসতে থাকে শহরের মধ্যে। একটা জম্বি আরেকটার পিঠে চলছে, তো আরেকজন এসে কামড়ে যাচ্ছে অন্য মানুষকে। আস্তে আস্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। এই খারাপ পরিস্থিতির মধ্যে ওয়ামবুনের নির্দেশে কিছু ইসরায়েলি সেনা জেরিকে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তবে রাস্তার মাঝে জেরি লক্ষ্য করে যে জম্বিরা সবাইকে অ্যাটাক করলেও একটা দুর্বল বাচ্চাকে তারা কিচ্ছু করছিল না। এই বাচ্চাটাও যেন কাকতালীয়ভাবে সেই আর্মি অফিসারটার মতোই লাকি। যেমন সেই আর্মি অফিসারটাকে কোনো জম্বি কিছু করছিল না, ঠিক একইভাবেই বাচ্চাটাকেও কিছু করছিল না। অবাক ব্যাপার। জেরিকে নিরাপদে বিমান অবধি পৌঁছানোর জন্য সেগেন নামের এই মহিলা সেনাকে দায়িত্ব দেওয়া হয়। ইনি ইসরায়েলি সেনার একজন বড় কমান্ডার, কিন্তু তাকেও একটা জম্বি কামড়ে ধরে। জেরি সেই সময় তার হাত কেটে ফেলে এবং সংক্রমণ থামিয়ে দেয়, ফলে সে জম্বিতে পরিণত হয় না। এবং সেখানে একটা যাত্রীবাহী বিমান আসছে দেখে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে উঠে পড়ে। বিমানে ওঠার পর জেরি প্রথমেই সেগেনের হাতে সেই ব্যান্ডেজটা খুলে নতুন একটা ব্যান্ডেজ লাগানোর কথা বলে। সে সেটা করতেই যাবে, তখন তার একটা অদ্ভুত থিওরির কথা মনে পড়ে। সে আগেও দেখেছে, যখন কোনো সাধারণ নাগরিক দুর্বল প্রকৃতির বা অসুস্থ, তখন তাকে জম্বিরা এড়িয়ে চলছে। অর্থাৎ জম্বিরা শুধুমাত্র সুস্থ মানুষদেরকে আক্রমণ করছে। এরপর সে তাড়াতাড়ি থেরিকে ফোন করে কার্ডিফে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গবেষণাগারে নিয়ে যাওয়ার কথা বলে। এত কিছুর পরে সবাই ভাবতে থাকে হয়তো আমরা এখন সুরক্ষিত, কিন্তু তারা ভুল ভেবেছিল। বিপদের কালো ছায়া নেমে আসে সেই প্লেনের মধ্যে, কারণ সেই প্লেনটার মধ্যে লুকিয়ে ছিল একটা জম্বি। সেই জম্বিটা একটা আওয়াজে জেগে ওঠে এবং মাঝপথেই যাত্রীদের ওপর আক্রমণ করতে শুরু করে ওই প্লেনের মধ্যে। প্লেনটা আকাশের মধ্যে, এত হাজার ফুট উচ্চতায় একটা প্লেনের মধ্যে একটা জম্বির সঙ্গে প্লেনের মানুষগুলো মৃত্যুর লড়াই করতে শুরু করে। যাত্রীরাও জম্বিতে পরিণত হতে শুরু করে। জেরি জানতো যে এবার আর কেউ বেঁচে ফিরতে পারবে না, কারণ কোথায় পালাবে? মাঝ আকাশের মধ্যে প্লেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেরির কাছে গ্রেনেড বিস্ফোরণ করানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সে ওই প্লেনটার মধ্যেই গ্রেনেড বিস্ফোরণ করায়, যাতে জম্বিরা তাতে শেষ হয়ে যায়। কিন্তু জম্বিরা তাতে শেষ হয়ে গেলেও বিমানটা কিন্তু যাত্রী সহ ভেঙে পড়ে। অন্যদিকে সবাই ধরে নেয় যে জেরি মারা গেছে, ফলে জেরির পরিবারকে সেই জাহাজ থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয় নোভা স্কশিয়ায়। কিন্তু ভাগ্যের অশেষ কৃপায় জেরি এবং সেগেন দুজনেই বেঁচে যায়, কিন্তু গুরুতর আহত অবস্থায় সে বিমানের মধ্যে আটকে থাকে। সেগেন তাকে উদ্ধার করে এবং তারা একসাথে কার্ডিফের গবেষণাগারে পৌঁছায়। জ্ঞান হারানোর প্রায় 3 দিন পর জেরি চোখ খোলে। সে নিজেকে হাসপাতালের বেডে খুঁজে পায়। সে জানতে পারে তার পরিবারকে নোভা স্কশিয়া নামে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। নোভা স্কশিয়া হল কানাডার 3টে উপকূলবর্তী প্রদেশের অন্যতম একটা। জেরি নিজেকে কোনোভাবে সামাল দিয়ে বলতে থাকে, জম্বিরা এমন ব্যক্তিদেরকে এড়িয়ে চলছে যারা কিনা অসুস্থ বা দুর্বল বা আহত, কারণ তাদের দেহে যেহেতু আগে থেকেই কোনো না কোনো রোগের ভাইরাস আছে বা জীবাণু আছে, সুতরাং তাদেরকে তারা সংক্রমণ করতে পারবে না। এবং এই জন্য জেরি প্রস্তাব দেয়, যারা সুস্থ মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে এখনো জম্বি ভাইরাস ধরেনি, তাদেরকে যদি এমন একটা ছোটখাটো কোনো অসুখের মধ্যে ফেলা যায়, তাহলে কিন্তু তাদেরকে জম্বি আক্রমণ করবে না। শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে যে সুস্থ মানুষদেরকে অসুস্থ করতে হবে জম্বিদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, কিন্তু হ্যাঁ, এটাই একমাত্র পথ ছিল যে সাধারণ কোনো একটা অসুখ ধরিয়ে দেওয়া যাক, তাহলে সেই মানুষটাকে আর জম্বি আক্রমণ করতে পারবে না। তাদের কাছে এই ভ্যাকসিন তৈরি হওয়ার জন্য সবকিছুই ছিল, কিন্তু সমস্যা হলো সেই প্যাথোজেনের নমুনাগুলো গবেষণাগারের একটা অংশে রাখা হয়েছে, যেখানে জম্বিরা ঘোরাফেরা করছে। তাই জেরি, সেগেন এবং একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাক্তার তারা চুপিসারে সেখানে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু জম্বিরা তো খুব ছোট শব্দ থেকে উত্তেজিত হয়ে যায়, আর ভুলবশত এরা আওয়াজ করে ফেলে। জম্বিরা তাদেরকে দেখে ফেলে। নিজেদের বাঁচাতে সেগেন এবং সেই চিকিৎসক একটা সুরক্ষিত জায়গায় চলে যায় এবং জেরি একা চলে যায় নমুনা জোগাড়ের জন্য। বাকি চিকিৎসকরা তাদেরকে উদ্ধার করলেও জেরি তখনও ছিল বিপদের মধ্যেই। জেরি নমুনাগুলো সংগ্রহ করে, তবে এক জম্বি তার সামনে দাঁড়িয়ে যায়। জেরির কাছে আর কোনো উপায় না থাকায় সে নিজের শরীরেই একটা প্যাথোজেন ইনজেক্ট করে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেয়, এবং এর ফলে জম্বিটা জেরিকে চিনতেই পারে না। তাই জেরি সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। অনেকগুলো জম্বি তাকে ঘিরে ধরলেও তারা কিন্তু জেরিকে কিছুই করে না। অর্থাৎ জেরির প্ল্যান সত্যি ছিল, জম্বিরা কোনো অসুস্থ বা দুর্বল মানুষকে আক্রমণ করছে না। জেরি সেই নমুনাগুলো নিয়ে ফিরে আসে। অনেকদিন ধরে সে তার পরিবারের থেকে দূরে রয়েছে, তাই নিজেকে ভ্যাকসিনেট করার পর সে বেরিয়ে পড়ে নোভা স্কশিয়ার উদ্দেশ্যে।
তার সঙ্গী সেকেন্ডকে নিয়ে। সেখানে তার পরিবার এবং টমির সঙ্গে দেখা করে সে। কিছুদিনের মধ্যেই প্যাথোজেন থেকে কেমোফ্ল্যাশ একটা ভ্যাকসিন তৈরি হয়, যা মানুষকে জম্বিদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। পৃথিবীর অনেক অংশেই জম্বিদের আক্রমণে ধ্বংস হয়ে গেলেও সেই ভ্যাকসিন ব্যবহার করে সাধারণ মানুষদেরকে সেই সংক্রমিত এলাকা থেকে নিরাপদে সরিয়ে আনা সহজ হয় এবং সম্ভব হচ্ছিল। সেনাবাহিনী যত তাড়াতাড়ি সম্ভব জম্বিদেরকে আগুনে পুড়িয়ে মারতে থাকে, যাতে পৃথিবী হয়ে ওঠে আবার বসবাসযোগ্য। এবং এই জম্বিদের ধ্বংস করার মধ্য দিয়েই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো।